নমস্কার, আমি শ্যামপুকুর থানার ওসি নীলাম্বর বসু। আজ ক্রাইম ডায়েরিতে নিয়ে এসেছি এমন এক ঘটনা, এমন এক অদ্ভুত মারাত্মক মিষ্টি রহস্য, যেখানে খুনি শুধু নিজে নয়, কোনো ভাড়াটে দিয়ে নয়, এমনকি বিষ খাইয়ে নয়, শুধু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় জলজান্ত একটা মানুষকে এমনভাবে খুন করেছে যাতে মৃত্যুটাকে কোনো অস্বাভাবিক বা খুন বলে মনেই হয় না, মনে হয় একটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট। এই অদ্ভুত ঠান্ডা মাথায় খুনিকে ধরতে আমাদের পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। আসুন সেই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সরুন সরুন, স্যারদের দেখতে দিন। সরে যান, এদিক দিয়ে সরে যান। স্যার, ভিকটিম উপর থেকে পড়ে মারা গেছে। কিভাবে? একটা এত বড় মানুষ উপর থেকে নিচে পড়লো কিভাবে? স্যার, হতে পারে উনি রাত্রিবেলা কিছু দেখতে পারেননি, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন। তাই কি? আচ্ছা, ভিকটিমের নাম কি? স্যার, ভিকটিমের নাম হলো ভজনলাল সিংহ। এই এলাকার উনি পুরনো বাসিন্দা। যদিও বা উনি এখানে থাকতেন না, এই পাশের পাড়ায় উনি অনেক বছর ভাড়া থাকতেন। আচ্ছা, ওনার ফ্যামিলি মেম্বার কজন? স্যার, ফ্যামিলির কোনো লোকজন নেই, উনি একাই থাকতেন। ওনার স্ত্রী বছর 3 হলো মারা গেছে। ইনফ্যাক্ট এই বাড়িটা তৈরি করার সময় ওনার স্ত্রী মারা গেছেন। নর্মাল ডেথ হয়, আর ওনার কোনো ছেলেপুলেও নেই। উনি এই বাড়িতে একাই থাকতেন, সঙ্গে শুধু থাকে ভাগনা। পাড়ার লোকের মুখে শুনলাম স্যার। ওই একই ভাগনা ওনার দেখাশোনা করতেন। ভাগ্নেটা কোথায়? স্যার, ওই যে ওখানে বসে কাঁদছে, দেখুন। আচ্ছা, চলুন তো। আপনি ভোজনবাবুর ভাগ্নে বিজয়বাবু? হ্যাঁ স্যার, মামা খুব ভালো লোক ছিলেন, কারোর সাথে পাশে থাকতেন না। ওনার সম্পর্কে পাড়ায় কোনো খারাপ খবর শুনতে পাবেন না। মামি চলে যাওয়ার পর মামা বড্ড একা হয়ে পড়ে। আত্মীয় বলতে এই আমি, ওনার একমাত্র বোনের ছেলে। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটলো? আমি জানি না স্যার। মামা মামার ঘরে শুতো, আর আমি আমার ঘরে। আজ সকালে আমাদের সব সময়ের কাজের মেয়ে শিখার চিৎকার শুনে আমি দৌড়ে ছুটে আসি। এসে দেখি মামা ওইভাবে পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। আমি মামাকে ডাকতে গিয়েই বুঝি মামার নেই, সব শেষ স্যার। ঠিক আছে, ঠিক আছে। কনক, এক কাজ করি, চলুন আমরা একটু ওপরে যাই, যেখান থেকে বিজয়বাবুর মামা পড়ে গিয়েছে। চলুন। ওকে স্যার।
ভজনবাবু মনে হচ্ছে এই উপর থেকে নিচে পড়েছিল, দেখে তো তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা কনক, ব্যাপারটা কিরকম হলো? বাথরুমের দরজাটা এইদিকে, ছাদের দরজাটা ওই দিকে। এত অবাক হচ্ছেন কেন স্যার? আমার বাড়িতেও এরকমই আছে। তো আপনার বাড়িতে ছাদের দরজা খোলা থাকলে মানে ওখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা আছে কি? না না স্যার, সেটা হবে কেন? আমি তো সবার আগেই বারান্দাটা বানিয়ে নিয়েছিলাম, কে জানে কখন বিপদ আপদ হয় সেই জন্য। রাইট। বাই দ্য ওয়ে, উনি ঘুমের ওষুধ খেতেন কি? হ্যাঁ স্যার, ওনার ভাগ্নে বলেছিল যে উনি সারাদিনই নাকি ওষুধ খেত, আর ঘুমের ওষুধটা তো একদম মাস্ট ছিল। মাস্ট ছিল। ঘুমের মধ্যে হাঁটাচলা করার অভ্যেস ছিল কি ওনার? স্যার সেটা তো মানে জিজ্ঞাসা করা হয়নি। এটাই তো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কনক। একটা মানুষ হঠাৎ ঘুম থেকে উঠে বারান্দার দিকে যাবেন কেন, যখন তিনি নিজেই বাড়িটা তৈরি করেছেন, নিজেই জানেন যে বারান্দাটা ইনকমপ্লিট, মানে যে কেউ গেলে পড়ে যেতে পারে। সো স্যার আপনি কি খুনের আশঙ্কা করছেন? মানে ভাবছেন কেউ ওনাকে জোর করে এই উপর থেকে নিচে ফেলে দিয়েছিল? হতেও তো পারে। আর তাছাড়া আওয়াজ হলে পাড়ার লোকজন কেউ কি শুনতে পেল না? আর কেউ যদি ভজনবাবুকে ধাক্কাও দেন, তাহলে ভজনবাবু বাধা দেবার চেষ্টা কেন করলেন না? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ধাক্কাটাই বা মারলো কে? ঠিক স্যার, এটা তো একদমই আমাদের মাথায় আসেনি। আর ওই বাড়িতে তো একজনই আছে, তাহলে কি ভাগনা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব ওনাকে এখান থেকে মানে নিচে ফেলে দেওয়া? সেটাই তো বুঝতে পারছি না কোনো। খুব ব্যাপারটা কিরকম লাগছে না? টেবিলে কোনো কাগজ নেই, অথচ পেন, সেটাও আবার একটা। পুরোটা ঠেকছে বিষয়টা। স্যার এটা ভজনবাবুরই পেন, উনি এটা ব্যবহার করতেন, ওনার ভাগনাই বলেছিলেন। আচ্ছা। দেখুন, বিষয়টা অ্যাক্সিডেন্ট না হলেও খুনের মোটিভটা কি সেটা জানতে হলে আমাদের একবার নিচে যেতে হবে। চলুন আমরা একবার নিচে যাই। বিজয়বাবু, আচ্ছা আপনার কি মনে হচ্ছে বলুন তো, মানে আপনার মামা অত রাত্রিবেলা ঘুম থেকে উঠে খাট থেকে নেমে বারান্দার দিকে গেলেন কেন? মানে যেখানে উনি জানতেন যে ওটা একটা খোলা জায়গা, বারান্দাটা ইনকমপ্লিট, যে কোনো মুহূর্তে কেউ পড়ে যেতে পারে। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আমি বুঝতেও পারছি না কি করে ঘটে গেল এইসব। কাল রাত্রে ওই 10টা নাগাদ মামা খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল, আর আমি আমার রুমে। আমি অর্ধেক রাত পর্যন্ত জেগেই থাকি। কালকেও ছিলাম, ওই মোবাইলে খেলা দেখছিলাম। আড়াইটা পৌনে 3টে নাগাদ যখন খেলা শেষ হয়ে যায়, তখন আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আপনি তখন কোনো আওয়াজ পাননি? না, বিশ্বাস করুন ম্যাডাম, কোনো রকমের যদি আমি অস্বাভাবিক আওয়াজ পেতাম, আমি কি ঘুমিয়ে পড়তাম? আচ্ছা, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, ওই যে শিখাকে জিজ্ঞাসা করুন। ওই আমাকে সকালবেলা আজকে প্রথমে ডাকে। শিখা? আচ্ছা কমলেশ, আপনি একটু শিখা দেবীকে পাঠিয়ে দিন তো এখানে। স্যার ইনি শিখা দেবী। আচ্ছা, আপনি আজ সকালে কখন এসেছেন এখানে? অন্য দিনের মতন ওই 6:30 নাগাদ। গেটের চাবি আমার কাছেই থাকে, বিজয় দাদাবাবু একটা চাবি দিয়ে রেখেছে, যাতে সকালবেলা গেট খোলার জন্য ওকে বিরক্ত না করি। তা গেট খুলে ভেতরে ঢুকলাম, তখন বিজয় দাদাকে ঘুম থেকেই তুলি। তা বিজয় দাদা দৌড়ে বেরিয়ে আসে। আপনি এক কাজ করুন, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিন। আর দরকার হলে আপনাকে একবার থানায় আসতে হতে পারে। ও বাবা, থানায়? আমি গরিব মানুষ, খেটে খাই, আমি আবার থানায়? আহা, এটা একটা নিয়ম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলা হচ্ছে, এত ঘাবড়ানোর তো কিছু হয়নি। আপনি যান। কনক, আপনি তো বললেন ঘাবড়াবার কিছু হয়নি, কিন্তু আমার মন বলছে ইটস জাস্ট নট অ্যান অ্যাক্সিডেন্ট।
কিন্তু গড়বড়টা কি স্যার, সেটাই তো বুঝতে পারছি না। আপনি এক কাজ করুন, আপনি ওই ভাগ্নে বিজয়ের উপরে নজর রাখুন, কোথায় যায়, কি করে, সমস্ত ডিটেল আমার চাই। ওকে স্যার। স্যার, হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। খুনটা হয়েছিল উপর থেকে নিচে পড়ে। হ্যাঁ মাথায় জোরালো কিছু আঘাত লেগেছিল। খুনের টাইমটা হলো ঠিক স্যার রাত 3টে থেকে 4টের মধ্যে। আর উনি আগের দিন ঘুমের ওষুধ খেয়েছিলেন। পেটে সিটাটিভের স্যাম্পল পাওয়া গেছে। আচ্ছা এই স্যার। হ্যাঁ হ্যাঁ, ঘুমের ডোজটা তো স্বাভাবিক। তাতে কি এটা প্রমাণ হচ্ছে যে ভজনবাবু নিজেই বারান্দার দিকে গিয়েছিলেন? সেটা তো ঠিকই বলছেন স্যার। স্যার, মনে আছে আপনি ভাগ্নের কথা বলেছিলেন তার উপর নজর দেওয়ার জন্য? হ্যাঁ, তো যেটা জানতে পারি তার মামা ভাগ্নের নামে পুরো উইলটাই করে দিয়েছেন। আর ভাগ্নে নাকি সেটা প্রসিড করা শুরু করে দেয় স্যার। কি বলছেন কি? এতে তো সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ মামার সম্পত্তির লোভে মামাকে বিজয় খুন করছে, এটা কি আপনার মনে হচ্ছে না? স্যার, এতে কি প্রমাণ হয়? মানে ভাগ্নে যে তার মামাকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিয়েছে, এটা আমরাই বা কি করে প্রমাণ করব? হ্যাঁ, সেটাও ঠিক, আমরাই বা কি করে প্রমাণ করব? তবে একটাই রাস্তা আছে, প্রমাণ করতে গেলে আমাদের যেতে হবে ওই বাড়িতে, কারণ সমস্ত প্রমাণ ওই বাড়িতেই আছে। ঘটনাটা যখন এই ঘরেই ঘটেছিল, তখন এই ঘরে আসাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, আমরা এখন কল্পনা করি ভজনবাবু খাট থেকে হঠাৎ উঠলেন কেন। কনক, আপনি এক কাজ করুন তো, আপনি ভজনবাবুর রোলে একটু অভিনয় করুন তো, মানে আপনি বিছানায় শুয়ে পড়ুন তো। ওকে স্যার। এবার ধরে নেওয়া যাক ভজনবাবুর ঘুমটা ভেঙে গেছে, উনি বিছানায় উঠে বসলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ভজনবাবু বিছানা থেকে নামতে গেলেন কেন? কিছু কি নিতে? জল হয়তো মামার জল তেষ্টা পেয়েছিল। তার জন্য খাট থেকে নামতে হবে কেন? পাশের টেবিল থেকে অনায়াসে তো হাত বাড়িয়ে গ্লাসটা তুলে নিতে পারতেন। স্যার, এটাও তো হতে পারে যে উনি বাথরুমে গেছিলেন। এক্স্যাক্টলি, বাথরুমে যাওয়ার হলেই তবে উনি খাট থেকে নামবেন। কিন্তু স্যার, বাথরুম তো এই দিকে, মামা ওই দিকে যাবেন কেন? একদম, এই প্রশ্নটাতে এসেই আমরা আটকে যাচ্ছি বিজয়বাবু। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে মামা বাইরে হয়তো কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন, আর ওই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্যই হয়তো মামা ওই বারান্দার দরজাটা খুলেছিলেন। হয়তো ঝুঁকে দেখতে গিয়েছিল বাইরে আওয়াজটা কোথা থেকে আসছে, তখনই হয়তো ঘুমের ঘোরে টাল সামলাতে না পেরে। হ্যাঁ স্যার, এটাও তো হতে পারে। এটা তো আমরা একবারও ভেবে দেখিনি। কিন্তু আওয়াজটা কি? এমন কি আওয়াজ পাড়ার লোকেরা শুনলো না, অথচ ভজনবাবুর ওষুধ খেয়ে থাকা ঘুম ভেঙে গেল? না স্যার, পাড়ার লোকেরা যা বলছে এখানে তো কোনো আওয়াজ ওরা শুনতে পায়নি। ঘরের মধ্যে এই খাটের পজিশনটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। খাট থেকে নেমে উনি ওই দিকে কেন যাবেন? বাথরুমে যাওয়ার হলে তো এই দিকের দরজা। আচ্ছা বিজয়বাবু, ঘরে জিনিসপত্র কি কিছু সরানো হয়েছিল? হ্যাঁ স্যার, ওই মামার দাহ কার্যের পর মামা ওই কাগজপত্রগুলো কোথায় রেখেছিলেন ওর জন্য একটু খুঁজতে হলো। আর হ্যাঁ, এই ঘরটাও পরিষ্কার করতে হয়েছে তো, তাই আর কি। শুনেছি আপনি তো মামার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী।
হ্যাঁ, আমি ছাড়া তো মামার আর কেউ ছিল না। মামি মারা যাওয়ার পর মামা বড্ড ভেঙে পড়েছিলেন, আর সব সময় বলতেন কখন আছি কখন নেই। তাই তাই আইনি কাগজগুলো করে রেখে দিই, যাতে আমার কিছু হয়ে গেলে তুই যেন সব কিছু সামলাতে পারিস। তখনই মামা উইল করে দিয়ে গিয়েছিলেন। বাহ, ভেরি গুড, কনগ্রাটস বিজয় বাবু। মামা অ্যাক্সিডেন্টালি চলে গেলেও আপনাকে কিন্তু একেবারে দিশেহারা করে যাননি, কি তাই তো? হ্যাঁ, স্যার, আপনি এই কেসটাকে নিয়ে বেশি ভাবছেন আমার মনে হয়। কেন, আমার বাবা বলতেন যার যখন যাওয়ার সময় হবে সে এমনি চলে যাবে, কেউ কিন্তু তাকে বাঁচাতে পারবে না। হয়তো ভজনবাবুর যাওয়ার সময় হয়ে গেছিল, তাই উনি নিজের বাড়িতে উপর থেকে নিচে পড়ে মারা গেছেন, তাই না? আর স্যার, আমার মনে হয় যে এই কেসটা এখানে ক্লোজ করে দেওয়া উচিত। খুনি কাউকে পাবেন বলে তো আমার মনে হয় না। ক্লোজ তো করবই, কিন্তু আর কটা দিন দেখি। আচ্ছা, আপনার সোর্স কমলেশ ও বিজয়ের উপর নজর টজর রাখছে তো? হ্যাঁ স্যার, যতক্ষণ না আমি না বলছি ওরা নজর রাখবে। আর বিজয়ের প্রত্যেকটা মুভমেন্টের ওপর কিন্তু ওদের নজর আছে। ভেরি গুড, ভেরি গুড। শুনুন, আপনি কোনো খবর পেলে আমাকে কিন্তু ইমিডিয়েটলি জানাবেন, একদম ইগনোর করবেন না। ওকে? ওকে স্যার। আমরা কার্যত দিশাহারা হয়ে পড়েছিলাম এই কেসটা নিয়ে। বুঝতেই পারছিলাম যে ভজনবাবুর মৃত্যুটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না প্রমাণ করবার জন্য যে এই মৃত্যুটা প্ল্যান করেই করা হয়েছে। কিন্তু ওই যে কথায় আছে না, অপরাধের যদি 100টা রাস্তা থাকে, অপরাধ প্রমাণ করবার জন্য 101 নম্বর রাস্তা থাকে। আর অপরাধী সবসময় ওই 101 নম্বর রাস্তাটা বাঁচিয়ে চলতে চায়। কিন্তু অপরাধের স্বভাবই হলো সবসময় প্রকাশ পাওয়া। সে বলতে চায় যে দেখো এইভাবে অপরাধটা হয়েছে। চোখ আর কান খোলা রাখে বলে পুলিশ কিন্তু সেই 101 নম্বর রাস্তাটা অনায়াসে চিনে নিতে পারে। এই কেসের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমরা প্রতি মুহূর্তে বিজয়ের অ্যাক্টিভিটির উপর নজর রাখছিলাম। রিসেন্টলি আমাদের সোর্স কমলেশ বলল যে ও নাকি নিয়মিত ব্যাংকে যাতায়াত করা শুরু করেছে। দেখুন, আইনি প্রসেস অনুযায়ী আমি সমস্ত কাগজ অলরেডি জমা করে দিয়েছি। আর আপনি তো আজকে আমাকে দেখা করতে আসতে বলেছিলেন। আজকে যদি আমি টাকাটা তুলতে না পারি, আমার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। দেখুন, আপনার প্রয়োজন বা ইচ্ছে মতো তো আমি চলতে পারবো না বিজয়বাবু। আমাকে ব্যাংকের প্রসেস মেনেই চলতে হবে। আর তাছাড়া যতক্ষণ না কোর্ট অর্ডার হাতে পাচ্ছি ততক্ষণ আপনার অ্যাকাউন্টে আপনার মামার টাকা ট্রান্সফার হবে না। আই এম সরি। কিন্তু স্যার, আমার তো আজকেই টাকা লাগবে। দেখুন, আপনার মামার উইল অনুযায়ী সব টাকা তো আপনারই। আপনাকে শুধু আইনি প্রসেসের জন্য একটু অপেক্ষা করতে হবে। না, কোনো অপেক্ষা আমি করতে পারবো না। আমার আজকেই টাকা লাগবে, এক্ষুনি লাগবে। তাহলে লোন নিয়ে নিন। আছে আপনার কাছে বন্ধক রাখার মতো কিছু? বন্দুক? হ্যাঁ, লোন নিয়ে নিন। মামার টাকা তো পেয়েই যাবেন, তখন না হয় লোন শোধ করে দেবেন। হ্যাঁ, মামার বাড়িটা আছে, ওটা বন্ধক দিয়ে দেবো। কি হলো? আর কিন্তু বেশি দিন অপেক্ষা করা যাবে না। টাকাটা যেভাবেই হোক আমাদের জোগাড় করতেই হবে। আরে হয়ে যাবে, হয়ে যাবে। আমি ম্যানেজারের সঙ্গে সমস্ত কথা বলে নিয়েছি। টাকাটা বের করার আমি একটা রাস্তা পেয়ে গেছি। ওই কাগজপত্র করতে 2-3 দিন যা সময় লাগবে আর কি। দেখ, 2-3 দিন সময় আমাদের হাতে নেই। যা করবো তোকে কিন্তু কাজই করতে হবে। আর এই টাকার জন্য কিন্তু আমরা তোকে অনেক সময় দিয়েছি, আর নয়। হ্যাঁ, আর তাছাড়া তো জানিস এখানকার নিয়ম কানুনটা কি। দেখ, মামার সম্পত্তি যা পেয়েছিস, ভোগ তো কিছুই করতে পারবি না। তার আগেই ওপরে মামার সাথে মিটিং ফিক্স হয়ে যাবে। হ্যাঁ, চল গাড়িতে ওঠ। চল চল চল, এই চলো।
আজ কিন্তু তোকে ছেড়ে গেলাম, কাল কিন্তু ছাড়বো না। হ্যাঁ, কালকে যেভাবে হোক টাকাটা আমাদের চাই। হ্যাঁ, কথাটা কিন্তু মনে রাখিস। কাল মানে কাল। হ্যাঁ, যা, এই চলো চলো। হ্যাঁ কমলেশ, বলো। ম্যাডাম, বিজয়ের গতিবিধি আজ থেকে সাসপিসিয়াস হয়ে গেছে। কেন, কি করেছো? ও আজ ব্যাংকে এসেছিল, বোধহয় টাকা পয়সা তোলার জন্য খুব চেষ্টা করছে। বাইরে 2-3 জন ছেলে ওর জন্য অপেক্ষা করছিল, তারা তো রীতিমতো ওকে থ্রেট করে গেল। মোস্ট প্রবাবলি টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার ম্যাডাম। আচ্ছা, কে ওই ছেলেগুলো? চেনো তুমি তাদের? একজনকে চিনি, ওই মাঝে মধ্যে বিভিন্ন ক্লাবে বারে দেখেছি, বেটিং সিন্ডিকেটের সাথে যুক্ত। ওদের একজনের ডেরাও আমি খোঁজ জানি। বেটিং? ও মাই গড, বিজয় কি কোনো বেটিং সিন্ডিকেটের সাথে জুড়ে গেল নাকি? হতে পারে ম্যাডাম, এখন কি করা উচিত বলুন তো? শুনুন, আপনি আপনার কাজটা চালিয়ে যান, আমি স্যারের সাথে কথা বলে নেক্সট স্টেপ কী হবে সেটা আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? স্যার, আপনার আন্দাজই ঠিক ছিল, বিজয় মনে হয় কোনো কিছুতে ফেসেছে, কারণ শুনলাম ওর বন্ধুরা নাকি বেটিংয়ের সাথে যুক্ত আছে। গুড গুড গুড, এরকম একটা ক্লুরই আমার দরকার ছিল। শুনুন, ওই ছেলেগুলোকে আমাদের চাই, কারণ কান টানলেই তবে মাথাটা আসবে। কত? এই প্লেয়ারের উপর আজ লোয়েস্ট রেট চলছে, মাত্র 10,000। না না, উপরে সব লক আছে, 15 লাখ। না না, এই আজকে অন্য কাউকে দেখ। অন্য একে দিয়ে হবে না, আজকে অন্য কাউকে দেখ দেখ দেখ। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি অন্য কোনো প্লেয়ারকে। হ্যাঁ, রাজ, বাস পুলিশ, পালা পালা। হরিণ জন্মায় দৌড়তে, কিন্তু তাতেও কি সে বাঘের হাত থেকে বাঁচতে পারে? পারে না, পারে না। বলিস না, পালানোর চান্স 101টা থাকে, কিন্তু একটা চান্সের পর তাকে ধরা পড়তেই হয়। সেই চান্সের পর পালানোর আর কোনো রাস্তা থাকে না। চলো, ওকে নিয়ে চলো। হ্যাঁ, স্যার, স্যার আমাদের মারছেন কেন? আমরা কি করেছি স্যার? কি করেছিস? হ্যাঁ, কি করেছিস সেটাই তো জানতে চাইছি রে। স্যার বিশ্বাস করুন, আমরা এখন আর বেটিং করি না, আমাদের অনেক টাকা লস হয়ে গেছে, আর ওই ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এখন কল সেন্টার চালাই। তা কিছুই যদি করিস না, তাহলে কল সেন্টারে টিভিতে খেলা দেখতে দেখতে কার সঙ্গে কি ফিক্স করছিস? হ্যাঁ, আচ্ছা তোরা কি ভাবিস বলতো যে তোদের এই গল্প শোনার জন্য আমরা চাকরিটা করছি? সময় থাকতে এখনো সত্যি কথা বল, এক ফাঁদে আটকেছিস তোরা। একবার যদি এখানে আটকে যাস না, আর কোনোদিন বেরোতে পারবি না। বলছি আমরা আগে বেটিং করতাম স্যার, এখন আর করি না। আমাদের আরেকটা পার্টনার ছিল বিজয়, ওর স্যার অনেক টাকা এখানে ঢুকে লস হয়ে আছে। ওর ওই টাকাটা ফেরত দেওয়ার জন্যই আমাদের এই বিজনেসটা এখনো চালাতে হচ্ছে। আর আমাদের মুম্বাইতে যে বড় মাথা আছে, তাকে এই টাকাটা ফেরত না দিলে ম্যাডাম আমাদের খুন করে ফেলবে স্যার। হ্যাঁ স্যার, আমরা এখন টুকটাক বেটিং করছি আর কি, ওই টাকাটা তুলে দেওয়ার জন্য। আর ওই শয়তান বিজয়, ওরাই আমাকে হাতে ফেলেছে স্যার। আচ্ছা, তো বিজয় তোদের পার্টনার হলো কি করে? হ্যাঁ, আর ও তোদের ফাঁসলোই বা কি করে? আমি বলছি স্যার, ও আমাদের সাথে বেটিং খেলতে এসেছিল, ক্লাব ক্রিকেটের বেট খেলতো স্যার, আর অনেক বড় অ্যামাউন্টের বেট লাগাতো। আমরা বলতাম ওকে যে এত টাকা হারলে শোধ দিবি কীভাবে? ও স্যার বলতো যে আমার টাকা আছে। হ্যাঁ স্যার, আর ও সত্যি সেদিনকে হারলো, আর এত টাকা হারলো যে
ওর পক্ষে টাকাটা দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই মামাকে খুন করলো, কারণ বেটিং এর টাকাটা শোধ দিতে হবে, তাই তো? আমরা জানি না স্যার, আমরা সত্যি কিছু জানি না। ওর মামাকে মেরেছে নাকি আমরা সেটাও জানি না। খালি এইটুকু জানি যে ওর মামা মারা যাওয়ার পর ও অনেক টাকা পেয়েছে। আমরা সেই জন্য ওর কাছে টাকা চাইতে গেছিলাম স্যার। হ্যাঁ স্যার। মামার মৃত্যুর ব্যাপারে কি জানি সত্যি কথা বল, না হলে কিন্তু তোদের বেঁচে থাকার কিন্তু সুযোগ আর পাবি না। সত্যি বলছি, আমরা এসব বিষয়ে কিছু জানি না। আমরা যেদিন বিজয়কে থ্রেট করি, আরে বিশ্বাস কর, আমি সব টাকার ব্যবস্থা করে দেব। আমাকে তোরা আর কটা দিনের সময় দে। আমি সাহস করে মামাকে কিছু বলতে পারছি না, তাই কালকের মধ্যে মামার সাথে কথা বলে জানা টাকাটা কবের মধ্যে ফেরত দিতে পারবি। আমরা আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। এরপর না হলে তোর মামার সাথে গিয়ে সরাসরি কথা বলবো কিন্তু। এই না না না, এই কাজ তোরা করিস না, আমার সর্বনাশ হয়ে যাবে। মামা যদি জানতে পারে আমি জুয়াতে টাকা হেরেছি, তাহলে সম্পত্তির একটা টাকাও আমাকে দেবে না। আমি অন্যভাবে মামাকে বুঝিয়ে সুঝে তোদের সব টাকার ব্যবস্থা করে দেবো, সব। এই ঘটনার পরের দিনই আমরা দেখি ওর মামা ওপর থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ স্যার, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বিজয় তুই কি কাজটা করেছিস, ও আমাদের উত্তরই দেয়নি। আর এটাও বলেছিল যে তোদের কাজ আম খাওয়া, গাছ গোনা নয়। তোরা তোদের মতো আম খা, গাছের খোঁজ জানতে চাস না। হ্যাঁ, কিন্তু এবার যে পুলিশ ওর আম আটি গাছের হিসেব নেবে, কনক ইয়েস স্যার। বিজয়কে তুলে আনার ব্যবস্থা করো। ওকে স্যার। চল। এত পুলিশ কেন? আমি কি করেছি ম্যাডাম? তুই যা করেছিস সব হিসাব মেলানোর টাইম চলে এসছে। চল থানায়, তারপর তোর হিসাব হবে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি ম্যাডাম। ম্যাডাম আমি কিছু করিনি। বিজয়কে আমি প্রথম থেকেই সন্দেহের চোখে দেখছিলাম। বুঝতেই পারছিলাম যে ওর মামার মৃত্যুর পেছনে ওরই হাত আছে, কিন্তু প্রমাণের অভাবে ওকে আমি টাচ করতে পারছিলাম না। আর এটাও বুঝতে পারছিলাম না যে একটা মানুষকে কিভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়, যে খুনের কোনো প্রমাণ নেই, কোনো অস্ত্র নেই, বিশেষ স্যাম্পেল নেই, নাথিং। দেখলে মনে হবে জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আর তাই বিজয়কে ধরাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল। এটা তো লাস্ট চান্স বিজয়, সত্যি কথা বল, সত্যি কথা বল, মামাকে কি করে মারলি বল বল। দেখ, যদি না বলিস আমাদের কাছে সমস্ত প্রমাণ কিন্তু চলে এসছে। কনক ওকে মারবে, হ্যাঁ এমন মার মারবে যাতে যন্ত্রণা ওকে থেকে ভয় পায়। আমি স্বীকার করছি, মামাকে আমি মেরেছি, কিন্তু কিন্তু নিজের হাতে নয়, বুদ্ধি করে মেরেছি। মামাকে মারার কোনো প্ল্যানই ছিল না। যদি উনি একটা বার আমার কথা শুনতো। সেদিন আমি মামার কাছে গিয়েছিলাম টাকা চাইতে। বিজয়, আমি অলরেডি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছি তোমার ব্যবসার জন্য, কিন্তু আমি তো চোখেই দেখতে পাই না যে তুমি কি ব্যবসা করো। তুমি তো খুলেও বলো না যে তোমার কিসের ব্যবসা। সে কি মামা, তোমাকে তো আমি সেই দিনও বললাম আমি স্পোর্টসের বিজনেস করছি, তুমি ভুলে গেছো? স্পোর্টস? কোন স্পোর্টস? স্পোর্টসের আবার কি ব্যবসা? মামা, আমি ওই ক্লাব ফুটবল, ক্রিকেট ওইসবে টাকা লাগাই, আর তারা জিতলে আমিও টাকা পাই। জিতলে টাকা পাও আর হারলে টাকা ফক্কা। মামা, তুমি ওসব বুঝবে না, দিনকাল এখন পাল্টেছে। এখন ওই ব্যবসাকে ওই দোকানে দোকানে মাল সাপ্লাই দিয়ে হয়, এখন ব্যবসা এইভাবেই হয়। না না, ব্যাপারটা ঠিক আমার ভালো ঠেকছে না। আমি খবরের কাগজে পড়েছি এখন চারিদিকে এই খেলা নিয়ে খুব জুয়া চলছে। তুমি আবার ওই জুয়ার খপ্পরে পড়োনি তো? মামা, যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলো না তো। ব্যবসা জিনিসটাই জুয়া, চললে টাকা আর না চললে ঘটি উল্টে যায়। আর এই তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার টাকা লাগবে, নইলে আমার কোম্পানি চলবে না। টাকা তুমি দেবে কি না বলো? ছি ছি বিজয়, তুমি আমার ভাগনা হয় জুয়া খেলছো এ আমি ভাবতেও পারছি না। আবার এক্সপেক্ট করছো যে তোমার ওই জুয়া খেলার জন্য আমি টাকা দিয়ে যাব? ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করে।
আমি ভেবেছিলাম যে তুমি খুব রেসপন্সিবল ছেলে, এখন তো দেখছি তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। দেখো, আমার এই কষ্ট করে উপার্জন করা টাকা তোমাকে একটা পয়সাও দেবো না, বুঝেছো? তুমি যা করার করে নেবে, যাও। মামা, টাকা কিন্তু আমার চাই। মার্কেটে আমার অনেক দেনা হয়ে গেছে, সেই দেনা আমার শোধ করতেই হবে। তোমার ওই আদর্শ নিয়ে না আমার ব্যবসা চলবে না। তুমি টাকা দেবে কিনা বলো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ বিজয়? আমি তোমাকে আমার একটা পয়সাও দেবো না, এই আমার শেষ কথা। মামা, তোমার বয়স এখন বাড়ছে, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমাকে সামলানোর আর কেউ নেই। একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি আমাকে দেখো আমিও তোমাকে দেখব, আর তুমি যদি আমাকে বিপদে ফেলো না না, আমি কিছু করব না, তুমি নিজেই বিপদে পড়বে। যাও, বেরো, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। আজই আমি উইল পাল্টে ফেলবো। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, দেখি তুমি আমার কি ক্ষতি করতে পারো। যাও, বেরো, দেখে নেবো। যাও, বেরো যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাবে বাড়ি থেকে। সেদিন আমার মাথা গরম হয়ে গেছিল। একদিকে রাহুল আর রাজ আমাকে টাকার জন্য চাপ দিচ্ছিল, অন্যদিকে মামাও টাকা দিতে চাইছিলেন না। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন আমার কাছে একটাই রাস্তা ছিল। আমি ঠিক করলাম, মামা যখন ঘুমাবে তখন মামার ব্যাংকের চেক বই আর কিছু ক্যাশ আমি হাতাবো। তাই তখনই আমি মামার ঘরের সামনে গেলাম। না না বাচ্চি, উইল আমাকে চেঞ্জ করতেই হবে। আরে তুমি বুঝতে পারছো না, এটা ছেলে মানুষই নয়। ওই বিজয়ের প্রতি আমি অনেক আশা করেছিলাম। আরে বাবা, ওর পেছনে আমি প্রচুর টাকা খরচা করেছিলাম, কিন্তু আজকে ওর যে মুক্তি দেখলাম না, আরে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। কাল যদি আমি না থাকি, ও তো আমার টাকা বাড়ি সব শেষ করে দেবে, কিছুই রাখবে না। কেন মানে? আরে ছেলেকে একটা নেশায় পেয়েছে, বুঝছো, মারাত্মক নেশা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি কি, ছেলে এখন জুয়া খেলছে। আরে বাবা, আজকে আমার কাছে এসে টাকার জন্য যা হুম্বি তম্বি করলো না, তোমায় কি বলবো। আজকে করলো, কালকে না হয় কি করবে তার কোনো ঠিক আছে? ওসব আমি শুনবো না। আমি কালকেই যাচ্ছি তোমার অফিসে। আমি কালকে গিয়ে আমি উইল পুরো চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ, আমার বয়ান সব রেডি আছে, সইও করা আছে। তুমি খালি একটা করো, ওই নোটারিটা খালি করে দাও, বুঝলে? আমি আর দেরি করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি, বাস ঠিক আছে। মামা তো দেখছি আমার সব সত্যি ধরে ফেলেছে। যদি সত্যি উইল চেঞ্জ করে ফেলে তাহলে তো আমার কপালে আর কিছুই জুটবে না। না না, এ হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক মামার উইল চেঞ্জ করার আগে আটকাতেই হবে। তাই প্ল্যান করে মামাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে, তাই তো? আচ্ছা বাছাদন, এবার বলো তো যে ঘটনাটা ঠিক কিভাবে ঘটিয়েছো? হ্যাঁ, মানে কি এমন নিখুঁত প্ল্যান করলে যে খুনটাকে খুন বলেই মনে হলো না, মনে হলো এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট? আমি জানতাম মামাকে খুন করলে হবে না। যদি খুনের কেস হয়ে যায় তাহলে আমার জন্য অনেক বিপদ হয়ে যাবে। তাই আমি ভাবতে লাগলাম কি এমন করা যায় যাতে মামাও দুনিয়া থেকে সরে যাবে আর কেউ বুঝতেও পারবে না এটা প্ল্যান মাফিক খুন। তখনই আমার মাথায় মামার ঘরের দুটো দরজার কথা মনে পড়ল। একটা দরজা বারান্দার আর একটা দরজা বাথরুমের। মামা বারান্দার দরজাটা সবসময় বন্ধই রাখে, কেন কি বারান্দাটা এখনো তৈরি হয়নি, কেউ পড়ে যেতে পারে। তাই আমি ঠিক করলাম মামাকে সেই বারান্দার দরজা দিয়ে ফেলে দেব। আমি জানতাম মামার অভ্যেস হচ্ছে ঘুম থেকে উঠে
বাম দিকে বাথরুমে যাওয়ার। কিন্তু কিন্তু তখনই আমি আবার প্ল্যান করলাম যে মামার খাটটা আমি উল্টে দেব, যাতে মামা যখন ঘুম থেকে উঠে বাম দিকে বাথরুমে যাবে তখন তখন খাটের ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য বাথরুমে নয়, সোজা দরজা খুলে নিচে পড়ে যাবে। তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই কাজটা করার জন্য তো আমি একা উপযুক্ত নই, কিছু লোকও প্রয়োজন ছিল। তাই প্রথমেই গেলাম আমাদের বাড়ির কাজের মেয়ে শিখার কাছে। শিখা আমার থেকে বয়সে বড় হলেও ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিছু বলবে দাদাবাবু? আমি তো তোর সব চাহিদা পূরণ করি শিখা। লাগছে, ছাড়ো। তোর তো টাকার দরকার অনেক, একসাথে যদি 1,05,000 টাকা পাস কেমন হবে? কি বলছো দাদাবাবু? এত টাকা দেবেই বা কে? কেনই বা দেবে? যে টাকা দেবে তার জন্য আমি সব কিছু করতে পারি। আমি দেব, শুধু আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? আমার তোকে আর তোর 2 ভাইকে লাগবে, ছোট্ট একটা কাজ। আমরা সবাই মিলে মামার খাটটা উল্টো দিকে ঘুরিয়ে দেব। কেন গো, হঠাৎ মামাবাবুর খাট সরাতে যাবো কেন? নইলে যে তোর মামাবাবু সরবে না, আর তোর মামাবাবু না সরলে তুই 1,05,000 টাকা পাবিও না। ভয় পাস না, অত কঠিন কাজ তো কিছু না। মামা যখন ঘুমিয়ে পড়বে মাঝরাত্রে তুই, আমি, তোর 2 ভাই মামাকে শুদ্ধ মামার খাটটা উল্টো দিকে ঘুরিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, আমাদের কাজ শেষ। তারপর মামা ঘুম থেকে উঠে নিজেই উপরে চলে যাবে। বুঝেছিস? কেউ যদি টের পায় মামাবাবুর খাট সরাতে গেলে, কত বড় খাট সরাতে গেলে মামাবাবু জেগে যাবে তো। জাগবে না, মামা রোজ রাত্রে অর্ধেক ঘুমের ওষুধ খায়, আজ খাবে গোটা একটা ট্যাবলেট, ঘুমে একদম জমে থাকবে। তুই সেসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ঠিক আছে? একদম ভয় পাবি না। পুলিশ কেন, স্বয়ং শার্লক হোমস আসলেও প্রমাণ করতে পারবে না মামা কি করে চেসে গেল। তারপর কি হলো? কি আর হবে, যেমন প্ল্যান তেমনই কাজ। মামা রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দুধে অর্ধেক ঘুমের ওষুধ মিশিয়ে খেত। সেই দিন রাত্রে আমি আগের থেকেই খাবারে অর্ধেক ঘুমের ওষুধ মিশিয়ে দিই। তারপর মামা অভ্যাস অনুযায়ী বাকি ঘুমের ওষুধ দুধে মিশিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমি তো সেই অপেক্ষাটাতেই ছিলাম। তারপর আমরা সবাই মিলে চুপি চুপি মামার ঘরে যাই, মামাকে সহ পুরো খাটটা উল্টে দিই, যাতে যখন মামা ঘুম থেকে উঠবে তখন সোজা বাথরুমে না গিয়ে নিচে পড়ে যাবে।
গ্রেট। তারপর? আমি তো প্ল্যান সব ঠিকঠাকই করেছিলাম স্যার। ওই একদিকে রাহুল আর রাজ, আর অন্যদিকে এই শিখা আর ওর দুই ভাই আমাকে টাকার জন্য প্রেশার দিতে শুরু করে, বলতে থাকে আমাদের এক্ষুনি টাকা চাই, এক্ষুনি। তাই টাকার ব্যবস্থা করতে গিয়ে ফেঁসে যাই। নইলে নইলে আপনি কেন, কেউ ধরতে পারতো না মামার মৃত্যুকে খুন বলে ভাবা। এটাই তো সব অপরাধীরা ভুল করে বিজয়। অপরাধ করার সময় অপরাধী এতটাই কনফিডেন্ট থাকে, সে ভাবে কাউকে সে ছুঁতে পারবে না, অথচ সে জানে না যে অপরাধ নিজের স্বভাবে অপরাধীকে ধরিয়ে দেয়। আজ যেমন তোমাকে ধরিয়ে দিল। মামার টাকার কথা ভুলে যাও বিজয়, এখন তোমার শাস্তির পালা। দেখলেন তো অপরাধী কেমন ঠান্ডা মাথায় প্ল্যানটা সাজিয়েছিল। আসলে মানুষের লোভ, শর্টকাটে বড়লোক হবার একটা চেষ্টা মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়, আর যে সেই রাস্তায় পা দেয় সেই হয় অপরাধী। এই কেসটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই কেসটা সলভ করতে গিয়ে আমার নানা বিষয়ে চোখ খুলে দিয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, সাবধানে থাকুন, প্রয়োজনে নিজেকে সতর্ক করুন আর শাসনে রাখুন, আর লোভ যাতে আপনাদেরকে অপরাধের রাস্তায় পা বাড়াতে না দেয় সেদিকে সতর্ক থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, প্রয়োজনে নিজেকে শাসনে রাখবেন।